13 রাখির প্রশ্ন প্রশ্ন দেখো, বলছে 20 মিটার উঁচু একটা বাড়ির ছাদ আর পাদদেশ থেকে একই অনুভূমিক সমতলে অবস্থিত একটি মন্দিরের পাদদেশ ও চূড়া যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। মন্দিরের উচ্চতা আর বাড়ি ও মন্দিরের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের একটা চিত্র দরকার হবে নিঃসন্দেহে। তাহলে আমরা একটা ছবি শুরু করে যাক। প্রথমত 20 মিটার উঁচু বাড়ি, প্রথমে আমরা একটা বাড়ি মনে করে এটা নিলাম আর অনুভূমিক রেখাটা নিলাম। 20 মিটার উঁচু, এটা বলে দিয়েছে 20 মিটার। এবার বাড়ির ছাদ আর পাদদেশ মাথায় রাখতে হবে, কোথার থেকে দেখছো। তাহলে বাড়ির ছাদ আর পাদদেশ, প্রথমে বাড়ির ছাদ দেখছো, তারপর পাদদেশ দেখছো। তাহলে বাড়ির ছাদ ও পাদদেশ থেকে একই অনুভূমিক সমতলে অবস্থিত একটি মন্দিরের পাদদেশ। এখানে একটা মন্দির আছে মনে করো, মন্দিরটা হচ্ছে উঁচু হবে না নিচু হবে সেটা উন্নতি কোণ অবনতি কোণে বোঝা যায়। তো এখানে সেরকম কিছু বলেছি কিনা দেখা যায়। অনুভূমিক সমতলে অবস্থিত একটা মন্দিরের পাদদেশ, প্রথমে মনে করে এটা মন্দিরের পাদদেশ, তার মানে আগে এটাকে দেখতে বলছে পাদদেশ, আর তারপরে বলছে চূড়া, তার মানে তারপরে এটাকে দেখতে বলছে। তাহলে আবার বলছি 20 মিটার উঁচু একটি বাড়ির ছাদ ও পাদদেশ থেকে, তাহলে আগে বলেছে ছাদ তারপর বলেছে পাদদেশ। আমি বোঝার সুবিধার জন্য পেন্সিলে 1 আর 2 দিয়ে দিলাম। বাড়ির ছাদ আর পাদদেশ থেকে ওই একই অনুভূমিক সমতলে অবস্থিত একটা মন্দিরের পাদদেশ, একটা মন্দির আছে মনে করো, এর পাদদেশ, তার মানে আগে মাটি ও চূড়া তারপরে চূড়া যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ। তাহলে একে একে মিলাও, একে একে যদি মিলিয়ে দিই নিঃসন্দেহে অবনতি কোণ হচ্ছে, এই অবনতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ, উপরে দিতে হবে অবনতি কোণ, আর 60 ডিগ্রি উন্নতি কোণ। আর দুই মিলাও, মনে করো এটা আমি একটু মুছে দিলাম, এটা সমান হয়ে যাচ্ছে, সমান হলেও কোনো ব্যাপার নাই, আমি ইচ্ছা করে একটু মুছে দিলাম, এদের দুই মিশিয়ে দিলাম, উন্নতি কোণ বলেছে, তার মানে এইখান থেকে উঠবে, এটা হলো 60 ডিগ্রি। তাহলে এইবারে প্রশ্ন হচ্ছে যে প্রথমত মন্দিরের উচ্চতা কত, 1 নম্বর প্রশ্ন হয় উচ্চতা কত, আর 2 নম্বর হচ্ছে বাড়ি আর মন্দিরের মধ্যে দূরত্ব কত। তাহলে আর 1, 2 গুলো আমাদের কোনো কাজের নয়, এগুলো তো দেওয়া চলে না, তুমি নামকরণ দিয়ে দাও। যদি কারো উন্নতি অবনতি টানতে অসুবিধা হয় সেক্ষেত্রে নাম্বারিং করে করতে পারো। তাহলে আমরা প্রথমে মনে করছি বাড়ির উচ্চতা এবি, আর এটা মনে করি সিডি। ভাষাগুলো আমরা লিখে নিয়ে যাক কি কি বলেছে। প্রথমত বাড়ি বলেছে, ধরি বাড়িটির উচ্চতা, নামকরণটা ধরতে বলছি এবি, ধরি বাড়িটির উচ্চতা এবি সমান হচ্ছে 20 মিটার, আর কোণ এটাকে একটা নাম দিয়ে দিলাম, মনে করো এটা এক্স দিয়ে দিলাম, সাপোজ এক্স এ ডি। আমরা জানি যে অবনতি কোণ থেকে অঙ্ক করা যায় না, অবনতি কোণটার থেকে অঙ্ক করা যায় না, ওইখান থেকে একান্তর কোণ হিসাবে তোমাকে আগে ত্রিভুজের মধ্যে আনতে হবে যে কোনো কোণ, তবে তো এক থেকে অঙ্কটাই হয়। তাহলে এটা যদি 30 হয়, জেড একান্তর কোণ হিসাবে এটাও 30 ডিগ্রি হবে। তো খুব সাদামাটা প্রশ্ন। প্রথমে তুমি এই ত্রিভুজের মধ্যে চলে আসবে, লম্ব জানো কোণ জানো, লম্ব বাই ভূমি বার করে দাও, ভূমিটা তো পেয়ে গেলে। এবারে এই ত্রিভুজে চলে যাও, এই ত্রিভুজের ভূমি জানো আর কোণ জানো, লম্ব বার করে দাও। তাহলে একটা উত্তর এটা হয়ে গেল, একটা উত্তর এটা হয়ে গেল, বাস কিচ্ছু না প্রশ্নের মধ্যে, ভাষাটা একটু হয়ে যায়। তাহলে এখানে তুমি একটা নাম দিলে, তাহলে এক্স এ ডি, কোণ এক্স এ ডি সমান একান্তর কোণ এ ডি বি, একান্তর কোণ এডিবি সমান হচ্ছে 30 ডিগ্রি, আর কোণ সিবিডি হলো 60 ডিগ্রি। অতএব প্রশ্ন হচ্ছে যে সিডি সমান কত, ভাষা তোমরা যেমন লিখবে, আর বিডি সমান কত, দুজনের দূরত্ব কত। ঠিক আছে, বাকি তোমার নিজের কাছে, ভাষা তুমি যেভাবে লিখবে। আমি একটু শর্টকাটে লিখে নিলাম। প্রশ্ন শুরু করা যাক। প্রথমে চলে আসছে যে ত্রিভুজে বেশি মান দেওয়া আছে, সমকোণ ত্রিভুজ এ বি ডি। সমকোণ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে লম্ব বাই ভূমি এবি বাই বিডি হয়ে গেল তোমার 10 30। এবির মান আমি জানি 20, বিডি জানা নেই, 10 31/√3 ক্রস করে নি, বিডি একে বিডি ইজ ইকুয়াল টু 20√3 মিটার। ঠিক আছে, বিডি পেয়ে গেলে 20√3 মিটার,
প্রথম উত্তর হয়ে গেল, বাড়ি আর মন্দিরের মধ্যে দূরত্ব কত, এটাই হচ্ছে বিডি। প্রথম উত্তর আমাদের হয়ে গেল, তাহলে 1 নম্বর উত্তর কমপ্লিট। দ্বিতীয়টার জন্য আমরা কি করব, চলে আসছে সমকোণী ত্রিভুজ বিডিসি থেকে। আবার সমকোণী ত্রিভুজ বিসিডি এর লম্ব বাই ভূমি, ইট মিনস সিডি বাই বিডি, সিডি বাই বিডি ইজ ইকুয়াল টু 10, এর কোণ হয়ে গেল 60 ডিগ্রি। সিডি তুমি জানো না, রেখে দাও। বিডি তুমি জানো 20√3, আর 1060 হচ্ছে √3, ক্রস করে নাও। সিডি একে সিডি, আর এদিকে 20√3 ইন্টু √3, তার মানে 20 ইন্টু 3 60 মিটার। সিডি হচ্ছে 60 মিটার, তার মানে এটা হলো মন্দিরের উচ্চতা। এটা আমাদের মন্দিরের উচ্চতা, এটা আমাদের প্রথম প্রশ্নের উত্তর। আর তাদের দূরত্ব হলো 20√3 মিটার। ঠিক আছে, ভাষাটা তোমরা লিখে নেবে। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 13-2 প্রশ্ন। একটি বাড়ির ছাদ ও তলদেশ থেকে 30 মিটার উচ্চ একটি খুঁটির শীর্ষের অবনতি কোণ ও উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি হলে বাড়িটির উচ্চতা কত? তাহলে ছবিটা একটু হয়ে যায়। একটা বাড়ির ছাদ আর তলদেশ থেকে, সাপোজ এটা একটা বাড়ি, এর ছাদ প্রথমে বলেছে, তলদেশ তারপরে বলেছে। ছাদ আর তলদেশ থেকে 30 মিটার উঁচু একটা খুঁটি, তাহলে এখান থেকে এটা দিয়ে দিলাম 30 মিটার উঁচু। তার মানে বোঝা যাচ্ছে না যে বাড়ির থেকে এটা বেশি উঁচু না নিচু। তাহলে উন্নতি অবনতি কোণে বোঝা যায়, দেখা যায় 30 মিটার উচ্চ খুঁটি, মাথায় রাখো যেটা 30 মিটার উচ্চ খুঁটি বটে। তাহলে উচ্চ খুঁটির শীর্ষের অবনতি কোণ আর উন্নতি কোণ, তাহলে শীর্ষের মানে মাথার অবনতি কোণ। তাহলে দেখো, প্রথমে আমি 1 নম্বর 2 নম্বর দিয়েছি। একটি বাড়ির ছাদ আর তলদেশ, প্রথমে বাড়ির ছাদ দেখছো, তারপরে তলদেশ দেখছো, যার জন্য বোঝার সুবিধার জন্য আমি 1 আর 2 দিয়েছি। 30 মিটার উঁচু একটি খুঁটি, এটা মনে করো 30 মিটার, জানি না এর থেকে বড় না ছোট, কিন্তু তোমাকে বলে দেবে। তারপরটা দেখো, উঁচু খুঁটির শীর্ষের অবনতি কোণ, শীর্ষ মানে তোমাকে এই মাথাটাই দেখতে বলছে, শুধু শীর্ষই বলেছে, মাথাটা দেখতে বলছে। শীর্ষের অবনতি কোণ, প্রথমে অবনতি, তার মানে একে একে মিলাও, নিঃসন্দেহে অবনতি কোণ, অবনতি কোণ, আর তারপর উন্নতি কোণ। তাহলে পরে এখান থেকে দেখতে বলেছে, প্রথমে বলেছিল শীর্ষ থেকে, তারপরে ভূমির থেকে। তাহলে কোথায় দেখছো, ওই শীর্ষতেই দেখছো এটা। যথাক্রমে 60 ডিগ্রি, অবনতি কোণটা 60, তাহলে এখান থেকে একটা রেখা দিয়ে এটাকে 60 দিতে হবে, আর এটা 30 ডিগ্রি দিতে হবে। উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বুঝতে পারছো যে পিলারটা, স্তম্ভটা বাড়িটার থেকে ছোট, কারণ ওর শীর্ষটা যদি অবনতি কোণে দেখতে হয়, তার মানে ওটা নিঃসন্দেহে নিচে পড়ে 30 মিটার। আচ্ছা, নাম্বারিং গুলো সরিয়ে দিয়ে, এটা কোনো কাজের নয়। এইবারে জেড অনুযায়ী আমরা একটা অনুভূমিক রেখা টানবো এখান থেকে। এইটা হলো যদি 60 হয়, তাহলে এটাও হবে 60। আমরা জানি অবনতি কোণ থেকে অঙ্ক করা যায় না, আমাদেরকে উন্নতি কোণে আসতে হয়। তাহলে এখান থেকে একান্তর কোণ হিসাবে এখানে চলে এলাম। বাস, আমাদের এবার নামকরণ হয়ে যায়। নাম দিলাম বাড়ির উচ্চতা মনে করি এবি, আর স্তম্ভ না কি বলেছে, খুঁটি, খুঁটির উচ্চতা হচ্ছে সিডি, যেটা 30 মিটার। আর এইটা যেহেতু কোথা থেকে শুরু হচ্ছে, একটা এক্স দিয়ে দাও, এক্স এসি, এক্স এসি হচ্ছে 60, তার একান্তর কোণ হচ্ছে এসি, এবিসি ডি দিয়ে দিলাম, তাহলে এসি ডি 60 ডিগ্রি। বাস, অঙ্কটা আমি কি করে করবো, প্রশ্নটা হচ্ছে বাড়ির উচ্চতা বার করতে বলেছি, এটা কি করে বার করবে, একদম সহজ। প্রথমে এই ত্রিভুজে চলে এসো, লম্ব বাই ভূমি 1030, ভূমি পেয়ে গেলে, যদি ভূমি পেয়ে গেলে তাহলে চলে এসো এখানে, এখানে এটা যা, এটা হতা। তাহলে যদি এটা পেয়ে যাও, এই ত্রিভুজে যদি ভূমি জানো, কোণ জানো, তাহলে লম্বটা বার করে নাও। এবার এটা যদি 30 হয়, এটাও 30 হবে, 30 এর সঙ্গে ওই লম্বটা যোগ করে দাও, উচ্চতা পেয়ে যাবে। ঠিক আছে, ইজি টু সলভ করে। যাই হোক, ভাষাটা কি লিখতে হবে একটা দেখা যাক। প্রথমে ধরি বাড়িটির উচ্চতা এবি, আর খুঁটির উচ্চতা সিডি সমান হচ্ছে 30 মিটার। ভাষায় সবকিছু লিখে দিতে হয় তোমাকে একবার, তুমি জানো নিঃসন্দেহে।
এবারে একান্তর কোনটা আসছে, কোন এক্স এসি সমান এক্স এসি সমান একান্তর কোণ এসিডি সমান 60 ডিগ্রি, আর কোণ সিবিডি 30। প্রশ্ন হচ্ছে এবি সমান কত। সংক্ষেপে আমি লিখে নিলাম ভাষাটা, তোমরা যেমন নিজের ইচ্ছা ভাষা লিখবে। চলে যাই প্রথমে আমরা যেখানে বেশি মান দিয়েছি সেটা, যেমন ত্রিভুজ সিবিডি, এখানে বেশি মান দেওয়া আছে, এটা দ্বারা আমাদের অঙ্ক শুরু হবে। প্রথমে সমকোণী ভাষাটা ইন্ডিকেট করতেই হবে তোমাকে। সমকোণী ত্রিভুজ সিবিডি, সিবিডি এর লম্ব বাই ভূমি সিডি বাই বিডি 10 কত 30, সিডির মান দেওয়া আছে 30, বিডি তে জানো না, রেখে দাও। 10 30 হচ্ছে 1/√3, ক্রস মাল্টিপ্লিকেশন করে নি, বিডি একে বিডি 30√3 মিটার। একক সবসময় লিখবে, একক ভুলে গেলে নম্বরও ভুলে যাবে স্যার দিতে তোমাদের। বিডি পেয়ে গেলে মানে কোনটা পেয়ে গেলে 30√3, এইটা হচ্ছে তোমার 30√3। এটা যদি 30√3 হয় অনুভূমিক রেখা যেহেতু, তাই এটাও তোমার 30√3 হবে। তার মানে এই ত্রিভুজের তুমি ভূমি জানো, কোন জানো, লম্ব বার করে নাও। তাহলে এবারে চলে আসছি আবার সমকোণী ত্রিভুজ এডিসি এর সমকোণী ত্রিভুজ এডিসি এর লম্ব বাই ভূমি এডি বাই ডিসি হয়ে গেল 10 60। এডি জানা নেই, ডিসি কিন্তু তুমি এখন জানো 30√3 আর 10 60√3। এবারে কি করে জানলে সেটা কিন্তু দেখিয়ে দিতে হবে, যেহেতু বিডি সমান ডিসি না দেখিয়ে দিলে কিন্তু নম্বর কাটা যেতে পারে, কারণ এইখান থেকে এটা তুমি না একবার দেখিয়ে দিলে যে এটা সমান এটা বটে, একবার অবশ্যই দেখাতে হবে। বিডি সমান ডিসি 30√3। এবার ক্রস করে যাক, এডি সমান ক্রস হয়ে যাবে, তাহলে 30 ইন্টু √3 গোটা 3 90 মিটার, এডি হয়ে গেল 90 মিটার। এবারে তুমি লক্ষ্য করো শেষ কাজ, তোমাকে কিসের উচ্চতা বার করতে বলেছে, তোমাকে বলেছে বাড়ির উচ্চতা মানে এবি, তাহলে এতে বাড়িটির উচ্চতা, এবি সমান এডি প্লাস ডিবি হবে। এডি কত, এডি হয়ে গেল তোমার 90 প্লাস ডিবি কত, যা সিডি তাই ডিবি, তার মানে 30, যেহেতু ডিবি যা সিডি হতা, কারণ দেখিয়ে দিতে হবে, এত 9 10 11 12 120 মিটার, এটা হয়ে গেল বাড়িটার উচ্চতা। ঠিক আছে, 90 তার সঙ্গে 30 যোগ হয়ে গেল 120 মিটার। আশা করি ক্লিয়ার আছে বুঝতে। চলে আসি পরের প্রশ্ন। 14 আর 3 দুটোই বইয়ের কোষে দেখি অঙ্ক, যার জন্য আমি ওইখান থেকে ভিডিওগুলো কেটে বসিয়ে দিচ্ছি। আর 14-2 যেটা আমাদের করতে হবে, 14-2 আমরা করছি। চলে আসছে আমরা 14-2 এর প্রশ্ন। 14-2 এর প্রশ্ন দেখো, 11 সেমি বহি পরিধি বিশিষ্ট 105 সেমি লম্বা টিউবলাইটের কাঁচ যদি 0.2 সেমি পুরু হয়, তবে 5টা টিউবলাইট তৈরি করতে কত ঘন সেমি কাঁচ লাগবে। আগে তো একটা তৈরি করে নাও, তারপর 5টা করা যাবে। তাহলে 11 সেমি বহি পরিধি, আমি যদি টিউবলাইটের কাঁচ ভাবি তাহলে একটা নির্দিষ্ট চওড়া, তার মানে আমি যদি ছবিটা আঁকতে যাই তাহলে এর ছবিটা কেমন হওয়া দরকার, বহি পরিধি 11, তাহলে এইটা মনে করো 11 সেমি, আর কাঁচটা খুব পাতলা হয়, তো সাপোজ আমি এইটাকে ধরে নিলাম কাঁচটা হচ্ছে এতটা পুরু, এই পুরুটা হচ্ছে এইটা 0.2 সেমি। ঠিক আছে, বাইরের পরিধিটা হচ্ছে 11 সেমি,
আর কাঁচটা যেটা সেটা চওড়াটা হলো 0.2 সেমি। আশা করি ছবিটা ঠিক বুঝতে পারছো। আর লম্বাটা হচ্ছে 105। এই টিউবলাইটটা লম্বা হচ্ছে এটা লম্বাটা হচ্ছে 105 সেমি। বাঁকা মনে হচ্ছে তোমাদের হয়তো, তো এটা সোজা বটে, সোজা হয়ে বসে বুঝতে পারবে। ঠিক আছে না? তাহলে প্রশ্নটা হচ্ছে এটা কতটা কাঁচ থাকবে? 5টা। বিষয়টা খুব সহজ বিষয়, কারণ আসলে তোমরা জানো যে ফাঁপা যদি আয়তন বার করতে হয়, ফাঁপা চোঙের আয়তন যেটা উপরের অংশটা কতটা চওড়া, এটা ফাঁপা চোঙের আয়তন কতটা পদার্থ আছে বোঝায়। ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা বসে, কারণ ভেতরে তো ফাঁপা। তাহলে ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা কি? আসলে ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইন্টু এইচ। আসলে পুরো আয়তনটা থেকে ভেতরের আয়তনটাকে মাইনাস করে দেওয়া হয়, তাহলে তো ফাঁপাটা পাওয়া যায়। তার মানে পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ। আসলে অঙ্কটা একদম সাধারণ অঙ্ক। তোমাকে বার করতে কি কি হবে? দুটো জিনিস দরকার, বড় আর কত আর ছোট আর কত। এইচ তো দেওয়াই আছে, বড় আর ছোট আরটা তুমি বার করতে হবে বুদ্ধি করে। কি করে বার করবে? প্রথমত বহিঃ পরিধি বলে দিয়েছে। পরিধি বলে দিলেই পরিধির থেকে ব্যাসার্ধ তো পেয়ে যায় আমরা ফর্মুলাতে। তাহলে আমি স্টেপ বাই স্টেপ বলি। আগে আমি বহিঃ পরিধি যেটা দিয়েছে তার থেকে বহির ব্যাসার্ধ বা বড় আরটা আমি একটু বার করে নিই। তাহলে টিউবলাইটের বহিঃ পরিধি বলেছে 11 সেমি। বাইরের পরিধি যদি 11 হয়, পরিধির ফর্মুলা কি? 2 পাই। এবারে বড় আর ছোট আর দুটো 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 পরিধি, তো একটা বাইরের একটা ভেতরের। বাইরেরটাকে আমি বড় আর ধরে নিচ্ছি, আর ভেতরেরটা যখন ধরবো তখন আমি ছোট আর ধরে নেব। তাহলে বড় আর হলো, এতে আর সমান 11, দুইটা নিচে ট্রান্সফার হয়ে যাবে, আর 22-এর 7টা ট্রান্সফার হলে 7 ওপরে নিচে 22। ঠিক আছে না? 22-এর 7টা 7/22, 11 দুগুণে 22। তাহলে উপরে 7 আর নিচে 2 দুগুণে 4, 7/4 আর বেরোলো। যা বেরোলো বেরোলো, থাক এটা। এইবারে বহিঃ পরিধির কাজ হয়ে গেল। এইবারে বড় আর পেয়ে গেছো, এইটা চওড়া বলেছে। তাহলে এই জায়গাটা একটু বোঝা যাক। মনে করো বাইরের ব্যাসার্ধ এটা হচ্ছে বৃত্তের ভেতর, তাহলে এইখান থেকে বাইরের ব্যাসার্ধ, আর এটা বাইরের ব্যাসার্ধ মনে করো 10, আর এটা চওড়া বলো মনে করো তোমাকে বলেছে 4। তাহলে ভেতরের ব্যাসার্ধটা কত হবে? নিঃসন্দেহে বুঝতে পারছো, বাইরের ব্যাসার্ধটা যদি 10 হয় আর এটা চওড়া মনে করো 4 সেমি বলেছে, পুরো ব্যাসার্ধটা বাইরের 10, চওড়াটা হচ্ছে 4 সেমি, তাহলে ভেতরের ব্যাসার্ধটা কত হবে? পুরোটা যদি 10 হয় আর এই চওড়াটা যদি 4 বলি, তাহলে বড় আর থেকে চওড়াটাকে মাইনাস করে দিলে তুমি এটা পাবে 6, আর এটা কি বলে? এটাই হচ্ছে ছোট আর। ক্লিয়ার আছে কথাটা? আশা করি জানো তোমরা ব্যাপারটা। তাহলে আমরা তাই করব। এইটা যখন বড় আরটা 11 বলেছে আর এই চওড়াটা 0.2, তাহলে বড় আর এর সঙ্গে 0.2 যদি মাইনাস করে দিই, তাহলে আমি ছোট আরটা পেয়ে যাব। এইখান থেকে এতটা পেয়ে যাব। তাহলে আমি তাই করছি। এতএব ছোট আর ইজ ইকুয়াল টু 7/4 মাইনাস চওড়াটা কত? 0.2। একটু সলভ করে নেওয়া যাক। 7/4 মাইনাস 2 কত হবে? 10। কাটাকাটি করে নি, 2 1 2, 2 5 10। তার মানে আর একটু ক্লিয়ার করি, 7/4 মাইনাস 1/5। বললে বলবে 4 5 20, 5 7 35 মাইনাস 4 1 4, এতে 31/20। যদি কিছু না ভুল করছি একটু দেখে নি। 7/4, 7/4 আর এটা হয়ে গেল 0.2, মানে 2/10, 1 5 10, 4 5 20, 35, 4 31/20। এটা হলো সেমি। একক না লিখলে নম্বর অবশ্যই কাটা যাবে, সময় সময় না লিখলে। তাহলে সেমি হয়ে গেল। বড় আর ছোট আর পেয়ে গেছো। আর এইচটা কত? এইচ হয়ে গেল 105 সেমি। এককগুলোকে সেম রেখেছে, যাই হোক, নাহলে এটাকে চেঞ্জ করতে হতো। বাস, যদি তুমি বড় আর ছোট আর এইচ পেয়ে গেছো, তাহলে কতটা পাত আছে দেখিনি। এতে এতে টিউবলাইটে
পাত আছে বা কাঁচ বলেছে, কাঁচ আছে, আয়তনের ফর্মুলা যাব, বলাকৃতি ক্ষেত্রের আয়তন পাই ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার ইন্টু এইচ। পাই বড় আর 7.4 স্কোয়ার মাইনাস ছোট আর 31.20 স্কোয়ার ইন্টু এইচ 105। দেখে না 7/4 31/20 সুন্দর হচ্ছে। এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b মাইনাস b ভেঙে দিই, a প্লাস b ইন্টু a মাইনাস b। ভুল হয়ে গেলে বলবে। লসাগু 4 5 20 হবে, 4 5 20, 5 7 35। এটাও 4 5 20, 4 5 20, 5 7 35, 105। 3 3 6 আর 5 আর 1 6, আর এটা হলো 31 4 35। এবারে জলের মতো করে কাটবো, 7 দ্বারা কাটি, 7 1 7, 5 7 35, 4 5 20, 5 3 15, 2 10 20, 2 11 22। বাস নিচের কাটতে যাব না আর কাটলো, কারণ একের পেটে শূন্য থাকাটা সেফ বটে। তো 5টার বলেছে কেটে দিই। 2 33 আর 2 5, তার মানে হয়ে গেল 11 ইন্টু 3 33 99/5। যদি 5 দিয়ে না গুণ করার দরকার পড়তো তাহলে আর আমরা এটা কাটাকাটি 10টা করতাম না। ঘন সেমি। তাহলে তুমি দেখে নাও, একটা টিউবলাইট তৈরি করতে এত ঘন সেমি কাঁচ লাগছে। তোমাকে বলেছে 5টা টিউবলাইট, তাহলে 5টা করতে কত লাগবে? এতএব 5টি টিউবে কাঁচ থাকবে 11 ইন্টু 99/5 ইন্টু, একটায় যদি এতটা কাঁচ লাগে 5টায় 5 গুণ লাগবে। 5 গেল, পড়ে রইল 11 গুণিত 99। 11 কে 99 দিয়ে জলের মতো করে ভাগ গুণ করে দাও। 99 1 99, 99 1 99, 9 9 18 1, 9 1 10, 1089 ঘন সেমি। ব্যাস এতটা থাকবে কাঁচ। আশা করি ক্লিয়ার আছে। এবারে 14 3 কষে দেখি 12 আর 8 বোর্ডে ভিডিও দিয়ে দিচ্ছি, সেটা দেখে নেবে। নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? এখন একটু ছবির মাধ্যমে আগে দেখে নেওয়া যাক। একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, মনে করো একটা নিরেট সিসার গোলক, এটা এর ব্যাস, ব্যাস বলতে পুরোটা বোঝাবে, এইটা হচ্ছে 14 সেমি। এরপর এই গোলকটাকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করা যাবে? মনে করো এইটাকে গলিয়ে তুমি ছোট ছোট অনেকগুলা গোলক তৈরি করতে পারবে। স্বাভাবিক, এটা যদি একটা লোহার গোলক হয় বড়, তাকে তুমি অনেকগুলো ছোট ছোট গুলির মতন গোলকে তৈরি করতে পারবে। এখন এই যে ছোট ছোট গোলকগুলো তৈরি হবে, এর ব্যাসার্ধ কত বলেছে দেখো, 3.5 সেমি। তাহলে এর ব্যাসার্ধ ভালো করে খেয়াল করবে, ব্যাস কোনটা ব্যাসার্ধ কোনটা। এটা ব্যাস বলেছিল 14 আর এটা বলেছে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ। তাহলে এটা হলো ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের কতগুলি গোলক তৈরি করবে। তুমি কি করবে, এই গোলকটাকে গলিয়ে যখন তুমি আরো অনেক কিছু গোলক তৈরি করবে, অনেকগুলো ছোট ছোট গোলক তৈরি করবে, তার মানে কি এটাই যতটা লোহা আছে এই সব গোলকগুলো মিলিয়ে ততটা লোহা আছে। সাপোজ আমি তোমাকে একটা অন্য উদাহরণ বলি, মনে করো এই গোলকটার ওজন 10 কেজি, 10 কেজি লোহা আছে এটাতে।
এটাতে 10 কেজি লোহা আছে। এবার তুমি যে গোলকগুলো তৈরি করলে, ছোট ছোট গোলক, এর প্রত্যেকটার ওজন মনে করো 2 কিলো করে, মনে করো 2 কিলো। তাহলে পুরো বড় গোলকটার ওজন 10 কিলো, এবং এক একটা যে ছোট ছোট গোলক তুমি তৈরি করবে তার এক একটার ওজন হবে 2 কিলো। তাহলে তুমি কটা গোলক তৈরি করতে পারবে ভেবে দেখানো। তুমি নিশ্চয়ই আন্দাজ করছো 5টা গোলক তৈরি হবে, 5 দুগুণে 10। তুমি পাচ্ছ কি করে? বড় গোলকের আয়তনটা কিনা 10 কিলো, আর এক একটা ছোট গোলকের আয়তন কত? 2 কিলো। তুমি 10কে 2 দ্বারা ভাগ করে দিচ্ছ, কটা হলো? 5 দুগুণে 10, 5টি গোলক তৈরি হবে। বিষয়টা বোঝাচ্ছে ক্লিয়ার? আমি আরেকবার মনে করি দিই তোমার কথাটা। মনে করো এটা 14 কেজি, সরি এটা মনে করো 10 কেজি লোহা আছে, এবং এক একটা গোলকে 2 কেজি করে লোহা আছে। তাহলে আমাদের যদি কটা গোলক তৈরি হবে ভাগ করে দিবে, 5টা গোলক তৈরি হচ্ছে। ব্যাপারটা একই রকম হবে। যদি তোমাকে কোনো কিছু গলাবার কথা বলে, তার মানে তুমি আয়তন বার করতে হবে তোমাকে। এটা আয়তন। এই যে ওজনটা আমি বললাম 10 কেজি, আসলে আয়তনটাকে তুমি এটা হিসাবে তুমি প্রেফার করতে পারো। তো তাহলে আমাদের অঙ্কটা কি করতে হবে? এর আয়তন তুমি বার করো। আয়তন কাকে বলে? আয়তন মানে ভেতরে কতটা পদার্থ আছে। তাহলে আমি আগে এর আয়তন বার করবো, বড় গোলকটার আয়তন। তাহলে তুমি কতটা লোহা আছে পেয়ে যাবে। তারপরে ছোট গোলকের আয়তন বার করে দাও, তাহলে ছোট গোলকে কতটা লোহা আছে পেয়ে যাবে। এরপরে দুটো আয়তনকে তুমি ভাগ করে দেবে, কটা গোলক তৈরি হবে তুমি পেয়ে যাবে। আমরা অঙ্কটা আসছি এরপরে কিভাবে তুমি করবে। আমি এই পোর্শনটা একটু মুছে দিচ্ছি, এটা আমাদের বাড়তি ধরা হয়েছিল। তাহলে প্রথমে বড় গোলকের আসছি। বড় গোলকের ব্যাস, ব্যাস দিয়েছে দেখো তুমি, ব্যাস 14 সেমি। বড় গোলকের ব্যাস 14 সেমি। ব্যাসার্ধ করতে হবে, ব্যাস থেকে তো অঙ্ক করা যায় না ব্যাসার্ধ। ব্যাসার্ধ বার করার ফর্মুলা নিশ্চয়ই, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। 2 7 14, 7 সেমি, 7 সেমি ব্যাসার্ধ। এরপর তুমি আয়তন বার করে নাও। আয়তনের ফর্মুলা, আয়তন কেন বার করছো? কারণ কোনো বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে যদি তোমাকে জানতে হয়, কোনো লোহার বলে কতটা লোহা আছে, তোমাকে আয়তন বার করতে হবে। তাহলে আয়তনের ফর্মুলায় আসছি আমরা, গোলক বটে 4/3 পাই আর কিউব ঘন একক। মান বসাচ্ছি 4/3 পাই হলো 22 এর 7, আর আর কিউব আর কত বটে 7, তাহলে 3টে 7 হবে, আর কিউব যেহেতু 7 7 ইন্টু 7। একটু আমরা কাটাকাটি করে নিচ্ছি, 7 7 গেল। এত যেটা পড়ে রইল একটু পরিষ্কার করে লিখে নিই, 4/22, 4 ইন্টু 22 ইন্টু 7 ইন্টু 7। আচ্ছা আমি একটু নিচে লিখে নিই, এটা 4/22 7 7 বাই 3। আর আয়তন যেহেতু বার করছো ঘন, ঘন সেমি। এটা তুমি কি পেয়ে গেলে? বড় গোলকটার যখন তুমি আয়তন বার করলে, তার মানে তুমি জানবে বড় গোলকে কতটা লোহা আছে তুমি পেয়ে গেলে। বড় গোলকটা এতটা লোহা আছে, এটা ছেড়ে দাও। এবারে তুমি বার করো এক একটা ছোট গোলকে কতটা লোহা আছে। তাহলে ছোট গোলকে আসছি আমরা, এত ছোট গোলকগুলির, এটা তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এটা আর ব্যাস দেয়নি। তাহলে ব্যাসার্ধ আর সমান কত? 3.5। একক লিখতে ভুলে যাও না কোনো সময়। 3.5 সেমি, এটা ব্যাসার্ধ। এত আয়তন বার করে নাও। আয়তনের ফর্মুলা সেম থাকছে, আকার যখন একই তখন আয়তনও একই। 4/3 পাই আর কিউব। মান বসাবো 4/3 পাই 22 এর 7, আর আর কিউব মানে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলাম, নিচে 10 হয়ে গেল। এটারও নিচে 10, এটারও নিচে 10। আসলে এখানে করে নিলেও হতো, একটু কাটাকাটি যদি যায়। 7 5 35, আর যদি কাটবে তাহলে 5 দুগুণে 10, আর এই 2 দুগুণে 4 হয়ে গেল। আর একটু 2 5 10, 5 7 35, আর এই দুটো 5 7 35, 5 দুগুণে 10।
আর একটু 2 11 22, 2 11 22। কি কি পড়ে রইলো আমরা একটু লিখে নিচ্ছি এখানে সব মিলিয়ে। এখানে পড়ে থাকছে তোমার 11 7 7, 11 7 7 বাই 3, শুধুমাত্র নিচে 3 পড়ে আছে, 3, 11 7 7 বাই 3 ঘন সেমি, ঘন সেমি। এরপর শেষ কাজ হচ্ছে আমাদের গোলকের, তাহলে তুমি একটা দেখে নাও কি করেছো, বড় গোলকের আয়তন বার করেছো, তার মানে বড় গোলকটায় কতটা লোহা আছে আমরা পেয়ে গেছি। এরপর ছোট গোলকের একটা আয়তন বার করেছো, তার মানে একটা ছোট গোলকে কতটা লোহা আছে তুমি পেয়ে গেছো। এবার তোমার শেষ কাজ কি ছিল মনে করে দেখো, ভাগ করার কথা বলেছিলাম। এটা যদি 10 কেজি লোহা থাকে, এটা যদি 2 কেজি লোহা থাকে, কটা গোলক তৈরি হবে? 5টা গোলক তৈরি হবে। তার মানে এই বড় আয়তন দিয়ে ছোট আয়তনটাকে তুমি ভাগ করে দাও। তাহলে তুমি শেষ কাজে আসছি, যদি বলে কটা গোলক তৈরি হচ্ছে গলিয়ে, তার মানে তুমি দুটো আয়তনকে ভাগ করে দাও, তাহলে কটা গোলক আছে তুমি পেয়ে যাবে। তাহলে আমরা শেষ কাজে আসছি, দেখে নিতে পারো তুমি পুরো জায়গাটা। আমরা ছোট গোলকের আয়তন কটা গোলক তৈরি হবে সেটাতে আসছি। ওপর অংশটা মুছে দিচ্ছি আমি। এত মোট গোলক তৈরি হবে, এত মোট গোলকের সংখ্যা, বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তনটা উপরে দাও, কারণ যখনই গলিয়ে তৈরি করার কথা বলবে তখনই তুমি জানবে গলানো মানেই হয়ে গেল স্বাভাবিকভাবে আয়তন, কারণ গলানো মানে পদার্থ। তাহলে এই হলো বড় গোলকের আয়তন, আর বাই দিয়ে আমরা ছোট গোলকের আয়তনটা বসাচ্ছি। ছোট গোলকের আয়তন বাই দিয়ে, সরি, গোলকের সংখ্যা সমান বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন দিচ্ছি। 11 × 7 × 7 বাই 3। তাহলে বড় গোলকের আয়তন উপরে দিলাম, ছোট গোলকের আয়তন আমরা নিচে দিচ্ছি, আর বাই দিয়ে দিলাম মানে ভাগ হয়ে গেল, ভাগ করে নিচ্ছি আমরা। এরপরে নিচে যেটা আছে সেটাকে উপরে উঠিয়ে দেবো, কারণ মনে করো 2/5 বাই 6 বাই 7 আছে সাপোজ। তা এতগুলো বাই রেখে তো অঙ্ক করা যায় না, যার জন্য আমরা কি করি পরের স্টেপে, 2/5টা রেখে দিলাম, উপরটা যেমন আছে তেমনি, ইন্টু নিচেরটা যখন উপরে যাবে উল্টে যাবে, 6/7টা আমি 7/6 লিখতে পারি। যখনই আমার নিচেরটা উপরে যাবে তখন নিচেরটা উল্টে যায় গুণিত হয়ে। এই নিয়মটা আমরা এখানে কাজে লাগাবো, তুমি দেখে নিতে পারো যদি কোনো অসুবিধা হচ্ছে। এই নিয়মটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে উপরে যেমন আছে থাক, 4 × 22 × 7 × 7 বাই 3, আর নিচেরটা উপরে যদি উঠে যায় ইন্টু 3টা উপরে উঠে গেল, আর 11 7 এবং 7, 11 7 7 নিচে নেমে গেল। এটা যখন উপরে যাচ্ছে উল্টে যাচ্ছে। এরপর তুমি কাটাকাটি করে নাও, আমরা কাটাকাটি করে নিচ্ছি। 3 3 গেল, 11 2 22, 7 7 7 7, তাহলে পড়ে রইল 4 2 8, 8টি। এত 8টি গোলক তৈরি করা যাবে।